এক সাসপেন্ড পুলিশ অফিসার যে কিনা পরিচিত ছিল তার এনকাউন্টার আর সততার জন্য, তাকে আবারও ফিরে আনে প্রধানমন্ত্রী নিজেই। কারণ দেশের অতিথি হিসেবে আসা স্বনামধন্য বিজনেস ম্যাগনেট কিডন্যাপ হয়েছে। সেই পুলিশ অফিসারকে সাহায্য করবে তারই এক্স গার্লফ্রেন্ড, আর এজন্য ওনার বউ এই মিশনের সাথেই থাকবে। পুরো মুভি কমেডি আর অ্যাকশনে ভরপুর। বলছিলাম সাংক্রান্তিক কি ভাসুনাম সিনেমাটির কথা। আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় সাত্য আখিল নামের বড় এক বিজনেসম্যানকে দেশে আনার ব্যবস্থা করছে সিএম কেশব। কয়েকটা খাতে আখিলের থেকে বিনিয়োগ পেতেই এমনটা করেছে সিএম। আর আখিলের দেশে আসা থেকে শুরু করে আবার ফিরে যাওয়া পর্যন্ত সিকিউরিটি দায়িত্ব দেওয়া হয় আইপিএস অফিসার মীনাক্ষীকে। সে খুবই সৎ এবং নিষ্ঠাবান এবং সাহসী পুলিশ অফিসার। পরদিনে আখিল চলে আসে দেশে আর বড় একটা অডিটোরিয়ামে ভাষণ দেয় সবার উদ্দেশ্যে। আসলে আখিলও এই রাজ্যেরই সন্তান, এখন বিদেশে সে সেটেলড। সে অনেকগুলো খাতে বিনিয়োগের আশ্বাস দেয়। তারপর বক্তব্য শেষ করে রেস্ট হাউসে আসে ওরা সবাই। তখন পার্টি প্রেসিডেন্ট সিএমকে বলে, আমি আখিলকে আমাদের ফার্ম হাউসে নিয়ে যাব, আমার জামাই একটা কাজ নিয়ে কথা বলবে আখিলের সাথে। কিন্তু সিএম কিছুতেই আখিলকে ছাড়তে চায় না, কারণ ওদের ফার্ম হাউসটা শহর থেকে অনেকটাই দূরে, সেখানে সিকিউরিটি মেইনটেইন করাটা সম্ভব হবে না। কিন্তু প্রেসিডেন্টও নাসরবান্দা। ওদের মধ্যে এসব কথা শুনে আখিল যেতে চায় সেই ফার্ম হাউসটায়। ওদের সাথে সিকিউরিটি দেখার জন্য মীনাক্ষীও যাবে সেখানে। রাত্রেবেলাতেই ওরা চলে আসে ওই ফার্ম হাউসটায়। তারপর প্রেসিডেন্ট ওর জামাইয়ের সম্পর্কে বলে আখিলকে। সবকিছু শুনে আখিল দেখা করতে বলে ওনার জামাইকে, তাহলে সবকিছু সে ঠিক করে দিবে। এই ফার্ম হাউসে কাজ করা সব স্টাফদেরই কেন জানি সন্দেহজনক আচরণ করছিল। তারপর আখিলকে পটাতে তাকে রান্না করে খাওয়াতে চায় প্রেসিডেন্ট নিজেই। উনি আবার হেডফোন ছাড়া একদম রান্নাই করতে পারে না। তখন প্রেসিডেন্ট হেডফোন কানে লাগিয়ে রান্না করা শুরু করলে স্টাফরা অ্যাটাক করে বসে। এটা দেখে মীনাক্ষী ওদেরকে মারতে শুরু করে দেয়। সে সহ বাকি পুলিশরা বেধম মারতে থাকে ওদের সবাইকে। অনেকক্ষণ চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে ওরা আখিলকে ধরেও ফেলে। তারপর আখিলকে ধরে নিয়ে গাড়িতে করে চলে যায় ওরা। এটা দেখে মীনাক্ষীরও পিছা করবে, কিন্তু দেখতে পায় ওদের গাড়ির চাকাগুলো সব পাঞ্চার করে দিয়ে গেছে। ওদের আর আখিলকে ফলো করা হয় না। এদিকে প্রেসিডেন্ট কানে হেডফোন দিয়ে থাকায় কিছুই বুঝতে পারে না। রান্না শেষ করে আখিলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আখিলকে খুঁজে পায় না প্রেসিডেন্ট। এই ব্যাপারটা যখন সিএম জানতে পারে তখন সে প্রচণ্ড ক্ষেপে যায়। কেনই বা কেউ আখিলকে কিডন্যাপ করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা কেউই। হঠাৎ করে একটা কল আসে সিএম এর ফোনে। বিজু পান্ডে নামের একজন কল দিয়েছিল। আসলে সেই ধরে নিয়ে গেছে আখিলকে। ওকে যদি জীবিত চায় তবে জেলে থাকা ওর ভাই পাপা পান্ডেকে সারিয়ে ওর হাতে তুলে দিতে বলে, না হলে মেরে ফেলবে আখিলকে। এরা আসলে পান্ডে গ্যাংয়ের লোক। দুই ভাই মিলে চালায় এই গ্যাংটা। ওড়িশা ছত্তিশগড়ের ছোট্ট একটা শহরের মেকানিকের দোকান আছে ওদের। এমনি দেখলে সাধারণ মানুষই মনে হবে, কিন্তু টাকার জন্য এরা সব রকম খারাপ কাজ করতে পারে। এখানে নায়ক গ্যাং নামে আরেকটা দল আছে। ওরাও দুই ভাই, বিল্লু নায়ক আর ছোটা নায়ক। ওদের দুই দলের মধ্যে বহু দিনের শত্রুতা। তো একটা কাজে যখন পাপা পান্ডে মুম্বাই এসেছিল তখন নায়করাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। তোর বড় ভাইকে ছাড়াতেই বিজু পান্ডে আখিলকে ধরেছে। তারপর পরে সিএম এর আদেশে ওই জেলের জেলারকে ডেকে আনা হয়। ওর নাম জর্জ অ্যান্টনি। সে খুবই সৎ একজন অফিসার। সিএম ওকে একটা কয়েদিকে ছাড়তে বলে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না অ্যান্টনি। তখন সিএম ওকে ট্রান্সফার করারও হুমকি দেয়। এটা শুনে অ্যান্টনি বলে, সমস্যা নেই স্যার, তবে প্রেস কনফারেন্স বলে আমি সবকিছু বলে দেব মিডিয়ার কাছে। অ্যান্টনির মুখে এসব কথা শুনে সিএম বুঝে যায় যে কাজ হবে না। তখন ওকে বলে, এটা তোমার জন্য একটা টেস্ট ছিল, তুমি সেটাতে উত্তীর্ণ হয়েছ। এটাতে অনেক খুশি হয়ে যায় অ্যান্টনি। এখন সিএম কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন মীনাক্ষী বলে ওঠে, যদি আমরা আখিলের মতো কাউকে খুঁজে বের করতে পারি তবে কয়েকদিন সময় পাবো। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে একটা অটোওয়ালাকে পায়। তার টাক মাথায় চুল লাগিয়ে আর দাড়ি কামিয়ে দিলে একদম পুরো আখিল। ওকে দিয়েই আপাতত কাজটা চালিয়ে নেওয়া যাবে। এবার এই 3 দিনে আখিলের খোঁজ করে বিজুকে মেরে আখিলকে আনতে পারবে এমন একজন সৎ পুলিশ অফিসার প্রয়োজন। তখন মীনাক্ষী একজন পুলিশের নাম বলে। ওর নাম ওয়াই দামোদর রাজু। এই কাজ যদি কেউ পারে সেটা রাজুই পারবে। কিন্তু তার সততার জন্য ওকে সাসপেন্ড করা হয়েছিল প্রায় 6 বছর আগে। ওর ব্যাপারে সবকিছু শুনে ওকে খুঁজতে বলে দেয় সিএম। আসলে রাজু ছিল মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড, তবে ওদের ব্রেকআপ হয়ে গেছিল একটা কারণে। যেহেতু আখিলকে আমি সেভ করতে পারিনি তো রাজুকে আমিই আনবো। সে আমাকে বলে গিয়েছিল আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, আর তার জীবনে অন্য কোনো মেয়া কোনোদিন আসবে না। এদিকে দেখা যায় রাজুর 4টা বাচ্চাও হয়ে গেছে, আর সে পুরো ফ্যামিলি ম্যানও হয়ে গেছে। ওর বইয়ের নাম লক্ষ্মী। তারপর পরই দেখা যায় একটা ফাংশনে নৃত্য পরিবেশন করে লক্ষ্মী। এই অনুষ্ঠানটায় এমএলএ উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানটায় প্রথম পুরস্কার লক্ষ্মী পায়। পুরস্কারটা এমএলএর দেওয়ার কথা থাকলেও লক্ষ্মী তার স্বামী রাজুর হাত দিয়েই নেয়। আর ওর সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকে। ওদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা। এই ব্যাপারটা দেখে অনেক ক্ষেপে লক্ষ্মীর বাবাকে কথা শুনেই চলে যায় এমএলএ। কারণ সবকিছু যদি লক্ষ্মী করবে তাহলে সে কেন আছে। আর এই ব্যাপারটায় অনেক রেগে যায় তার শ্বশুরও। আর রাজু এবং লক্ষ্মীকে 6 মাস আলাদা থাকার শাস্তিও দেয়। রাত্রেবেলা সব দরজায় তালা দিয়ে রেডি হয়ে যায় শ্বশুর।
রাজুর দুজন ভাইরাও ছিল। ওরা রাজুকে দেখিয়ে দেখিয়ে বউ নিয়ে ঘরে যাচ্ছিল। এটা যেন একদমই সহ্য হচ্ছিল না রাজুর। তারপর একপাশে রাজু, তারপর শ্বশুর, মধ্যে অনেকগুলো বাচ্চা, তারপর শাশুড়ি এবং একদম ওই পাশে লক্ষ্মীকে শুতে দেয়। এই 6 মাস ওদেরকে এইভাবেই ঘুমাতে হবে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন রাজু উঠে গিয়ে বউ লক্ষ্মীকে নিয়ে একটা জানালা খুলে বের হয়ে যায় বাড়ির বাহিরে। সারা রাত ধরে বিভিন্ন জায়গায় ওরা দুজনের প্রেমিক প্রেমিকার মতো সময় কাটায়। কোন দিক দিয়ে যে সকাল হয়ে যায় ওরা কেউ টেরও পায় না। তারপর বাড়িতে আসতেই দেখতে পায় অনেক মানুষ বাড়িতে এসেছে। ওরা দুজন সারা রাত ধরে সবার ঘুম হারাম করেছে, সাথে অনেক কিছু নষ্টও করেছে। এটার বিচার চাইতে এসেছিল সবাই। তখন রাজুর পিচ্চি ছেলেটা সবাইকে এটা ওটা বলা শুরু করে দেয়। সে পিচ্চি হলে কি হবে, ওর মুখে হাত পা দেয়া যায় না। কথায় আছে না, বাঁশের চেতে কঞ্চি মোটা, এই পিচ্চি সেটারই মুখ্যম উদাহরণ। এইসব কিছুতে গ্রামের কেউই আর বিচার পায় না। পরদিন সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় শ্বশুর 5 লাখ টাকা একজনকে দেওয়ার জন্য দেয় রাজুকে। সেটা নিয়ে যাওয়ার সময় হঠাৎই রাজু তার স্কুলের মাস্টারকে দেখতে পায়। কেন জানি মাস্টারকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। আসলে মাস্টারের জন্য রাজু পুলিশ হতে পেরেছিল, আর মাস্টারকে অনেক সম্মান করত রাজু। তারপর মাস্টারকে না জানিয়ে সে 5 লাখ টাকা দিয়ে দেয় রাজু, আর বাড়িতে এসে শ্বশুরকে এটা ওটা বুঝ দেয়। কিন্তু ওর শ্বশুর কিছুতেই বিশ্বাস করছিল না ওর কথা। এটা দেখে ওর পিচ্চি ছেলেটা আবারও মুখ খোলে। এই ব্যাপারটা একদমই সহ্য করতে না পেরে ওদের মিথ্যা কাহিনীটাও সত্য বলে মেনে নেয় শ্বশুর মশাই। এদিকে দেখা যায় রাজুর এক ভাইরা তার এক স্কুল জীবনের বান্ধবীকে হোয়াটসঅ্যাপে হাই লেখে। এটা যখন লক্ষ্মীর বোন জানতে পারে তখন তো পুরো বাড়িতেই হাঙ্গামা হয়ে যায়। আর এই ব্যাপারটাকে রাজু অনেক বাড়িয়েটারেই বলে যে হায়ের মানে আমাকে কি একটা হাক দিবে তুমি। এইসব শুনে সবাই তো পুরো পাগলই হয়ে যায়। আসলে রাজু ওদের উপর রিভেঞ্জ নিচ্ছিল। প্রত্যেকদিন ওকে দেখে এরা দুজনে বউর সাথে করে ঘরে ঢুকত। তারপর রাজুর 2 ভাইরাকে আগামী 3 বছর পর্যন্ত বউদের থেকে আলাদা থাকার শাস্তি দেওয়া হয়। এটাতে ওরা দুজনেই অনেক ক্ষেপে যায়। তারপরেও তো কিছুই করার নেই। তখন রাজু বলতে থাকে, আমার জীবন পুরা খোলা বইয়ের মতো, আমার সবকিছুই জানে লক্ষ্মী, লুকানোর মতো কিছুই নেই। ঠিক ওই সময়ে গ্রামে প্রবেশ করে মীনাক্ষী, আর রাজুর পিচ্চি ছেলেটাকে জিজ্ঞেস করে রাজুর সম্পর্কে। তারপর মীনাক্ষীকে নিয়ে বাড়িতে চলে আসে পিচ্চি, আর বলে বাবা তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। এটা শুনে সেখানে থাকা সবাই বড় মাপের একটা শক খেয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে আসে মীনাক্ষী, ওকে দেখেই পুরো থ লেগে যায় রাজু। মীনাক্ষী এসেই রাজুকে হাই বলে, তখন রাজুও হাই বলে হাতটা মিলায়। এটাতে কান্না করে দেয় লক্ষ্মী, আর বলতে থাকে আমার সামনেই হাক করছে। তারপর পুরো পরিবার নিয়ে মিটিং করতে থাকে ওরা সবাই। তখন মীনাক্ষী বলে, ব্রেকআপ করার সময় তুমি কি বলেছিলে যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আসবে না, আর এখন 6 বছরে 4 বাচ্চার বাবাও হয়ে গেছো তুমি। এসব শুনে বাড়ির সবাই রাজুকে এটা ওটা বলা শুরু করে দেয়। নিজে এত সাধু সাজে, আর এখন তারই কত কি বেরিয়ে গেল। এতদিনের যার যার রাগ ক্ষোভ ছিল আর সবাই সেগুলো ঝাড়ছিল। এগুলো শুনে লক্ষ্মী ডিফেন্ড করে রাজুকে, আর বলে আমি পুরোপুরি তোমাকে বিশ্বাস করি, আর তুমি শুধু আমার। আমি জানি না যে এতদিন তুমি কেন তোমার প্রেম কাহিনীটা আমার থেকে লুকিয়েছ, কিন্তু এখন এটা আমি জানতে চাই, এটা আমার হক। তখন রাজু সবকিছু খুলে বলতে চায়। এটা দেখে বাড়ির কাজের লোকটা রাজুকে থামাতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। বলতে শুরু করে রাজু। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মীনাক্ষী তখন ট্রেনিংয়ে আসে পুলিশের। একাডেমিতে এসেই রাজুকে দেখতে পায় সে। রাজু তখন বড় মাপের একজন পুলিশ অফিসার ছিল। রাজুকে দেখেই ওর প্রেমে পড়ে যায় মীনাক্ষী। আস্তে আস্তে ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারপর একদিন মীনাক্ষী প্রপোজ করে বসে রাজুকে, কিন্তু রাজু বলে আমাদের বয়সের পার্থক্য অনেক বেশি, তো এটা সম্ভব না। কিন্তু মীনাক্ষীও হাল ছাড়ার পাত্র নয়। বয়সের পার্থক্য মীনাক্ষীকে দমিয়ে রাখতে পারে না, আর আস্তে আস্তে ওরা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে। এভাবেই ওদের ভালোবাসাটা আগাতে থাকে। হঠাৎই একদিন রাজু সততার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটাতে রাজু চাকরিটাই ছেড়ে দেয়, আর মীনাক্ষীকে ডেকে বলতে থাকে আমি সৎভাবে চাকরি কোনোদিনও করতে পারবো না, তো ছেড়ে দিয়েছি। চলুন আমরা দুজনে কোথাও একটা গিয়ে বিয়ে করে নিই, এই চাকরি তোমারও করতে হবে না। কিন্তু মীনাক্ষী কোনোভাবেই মানে না। এই চাকরির জন্য আমি আমার পরিবারের সাথেও লড়াই করেছি, আর এখন আমার মঞ্জিল আমার হাতের নাগালেই, তো আমি চাকরিটা কোনোভাবে ছাড়তে পারবো না। তখন রাজু বলে তোমার কাছে চাকরি বড় নাকি আমি, আজ তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তখন মীনাক্ষী চাকরিটাই বেছে নেয় ও রাজুর সাথে ব্রেকআপ করে দেয়। যাওয়ার সময় রাজু বলে আজ তুমি রেগে গিয়ে ব্রেকআপ করলে, তো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। এমনকি আমার জীবনে তুমি প্রথম এবং শেষ নারী, আমার জীবনে দ্বিতীয় কোনো মেয়ের কোনো জায়গায় নেই। এটুকু বলার পরেই কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। তারপর মীনাক্ষী আখিলকে নিয়ে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে রাজুকে। আরও জানা ডিপার্টমেন্টের জন্য তুমি নাই বা আসলে, তবে তোমার এক্স গার্লফ্রেন্ডের সম্মান বাঁচাতে তো আসবে। এগুলো শুনে রাজু বলে সমস্যা নেই, তোমার জন্য তো এটুকু আমি করতেই পারি, আর আমার লক্ষ্মী অনেক ভালো, ওকে সবকিছু বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তারপর গিয়ে সবকিছু খুলে বলে লক্ষ্মীকে, কিন্তু কিছুতেই রাজি হয় না লক্ষ্মী। তোমার প্রেমলীলার কাহিনী শুনেও কি আমি ওই মেয়ের সাথে তোমাকে ছেড়ে দিব? কখনোই না। তোমাকে রেগে জিগালে কিছুই বলতে না তুমি, এই জন্যই ভালোবেসে জিগাইছি, আর তুমিও সবকিছু বলে দিছো।
এসব শুনে রাজু তার কাজের ছেলের কথাটা মনে পড়ে যায়। সে বলেছিল যে ভাই কিছুই বললেন না, পরে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কিন্তু ওর কোনো কথাই শুনেনি রাজু। এখন এই জন্য ভুগতে হচ্ছে ওকে। তারপর লক্ষ্মী এসে মীনাক্ষীকে চলে যেতে বলে। আমি কোনোভাবে তোমার সাথে আমার স্বামীকে যেতে দিব না, যদি আর না আসতে দাও তুমি। মীনাক্ষী বারবার ওকে বোঝানোর চেষ্টা করলেও লাভ তেমন একটা হয় না। তখনই হঠাৎ করেই বিদ্যুৎ চমকালে মীনাক্ষী অনেক ভয় পেয়ে গিয়ে রাজুকে জড়িয়ে ধরে। আসলে বিদ্যুৎ চমকানো দেখলে মীনাক্ষী অনেক ভয় পায়। এগুলো দেখে লক্ষ্মী কোনো মতে রাজুকে ওর সাথে পাঠাবে না বলে জানিয়ে দেয়। তারপর পরই সিএম কল দেয় আর লক্ষ্মীকে বোঝানোর খুব করে চেষ্টা করে, কিন্তু সিএমকেও যেন ভাও দিচ্ছিল না লক্ষ্মী। তারপর আরও অনেকক্ষণ বোঝানোর পরও রাজি হয় লক্ষ্মী আর বলে আমি যা বলবো তেমন যদি করতে পারে তাহলেই যেতে দিব। সিএমও সাথে সাথেই রাজি হয়ে যায় আর আইজিকে বলে দেয় যে লক্ষ্মী যেমনটা বলবে সবকিছু তেমনটাই হবে। তারপর লক্ষ্মী বলে এই কাজের জন্য রাজুকে পাঠাবো, কিন্তু ওর সাথে আমিও যাব। এটা শুনে অবাক হয়ে যায় রাজু আর মীনাক্ষী। তখন লক্ষ্মীর বাবা, ছেলে আর কাজের লোকটা ওদের সাথেই যেতে যায়। এটাতে অনেক রেগে যায় মীনাক্ষী। সে কোনোভাবে এত ভয়ঙ্কর একটা মিশনে এইসব বোকাদেরকে নিয়ে যাবে না। তারপরে অন্য আর কোনো উপায় না পেয়ে ওদেরকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সবাই স্যুট বুট প্যাক করে বেরিয়ে পড়ে সিএম এর উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা সবাই চলে আসে সিএম এর অফিসে। তখন সিএম বলে মিশনে যাওয়ার আগে তোমার কিছু ব্যাপার জানা প্রয়োজন রাজু। গতকাল রাতে বিজু পান্ডেকে মারতে বিল্লু নায়ক এবং তার পুরো দলবল নিয়ে হামলা করেছিল, কিন্তু শিকার করতে এসে বিল্লু সহ তার পুরো দলবল সবাই বিজুর শিকারে পরিণত হয়। চোখের পলকেই সবাইকে মেরে দেয় বিজু। তো তোমরা কি ফেস করবে বুঝতেই তো পারছো, আর ওকে মারার জন্য তুমিই পারফেক্ট। এটা শুনে রাজু অনেক খুশি হয়ে স্যালুট দেয় সিএমকে। সবাই তোর স্যালুট দেখেই বুঝে যায় যে একে দিয়েই হবে, কিন্তু কেন জানি রাজু স্যালুট শেষেও হাত নামাচ্ছিলই না। পরে বোঝা যায় ওর কোমরটা আটকে গেছে। অনেকদিন ডিউটি থেকে দূরে থাকার পরও পুরো আনফিট হয়ে গেছিল রাজু। এটাতে সবাই বড় মাপের একটা শক খায়। সাথে সাথে একটা ডাক্তার ডাকা হয়। ডাক্তার কিছু টেস্ট করার পরে জানায় পুলিশ অফিসার থাকার সময় রাজু কিছু চোট পেয়েছিল, আর এতদিন কোনো প্রকার এক্সারসাইজ না করাতে ওর শরীর পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এখন বন্দুক চালানো, দৌড়ানো, ফাইট করা ওর জন্য একদমই অসম্ভব। রাজু অ্যাকশন করার জন্য আনফিট। এগুলো শুনে পুরো থমকে যায় সবাই। এই আনফিট একজনকে আনার জন্য ওরা এত ঝামেলা পোহালো, আর এখন অন্য কাউকে আনার জন্য তো সময়ও নেই। আখিলকে ফিরিয়ে আনার জন্য আর মাত্র 72 ঘন্টা সময় বাকি আছে। অন্য কোনো উপায় না পেয়ে রাজুর উপরে ওদের ভরসা করতেই হয়। শক্তি দিয়ে না হোক বুদ্ধি দিয়ে হয়তো সে আখিলকে বাঁচাতে পারবে, আর রাজুই তো এখন ওদের শেষ ভরসা। তখন রাজু বলতে থাকে এই অপারেশনটা সাকসেস করতে হলে পাপা পান্ডেকে আমাদের দরকার। সে আমাদের কাছে থাকলে বিজু কন্ট্রোলে থাকবে, কিন্তু জেলা তো পুরো পাগলা। তবে কেমনে বের করবে পাপা পান্ডেকে? তখন রাজু একটা প্ল্যান করে বসে জেলের মধ্যে একটা দলকে হাত করে পাপা পান্ডেকে মারার জন্য। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। সবাই মিলে পাপা পান্ডেকে বেধম মার দিতে থাকে। তখনই সেখানে এন্ট্রি নেয় জেলার অ্যান্টনি। সে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করলে উল্টা ওকেই ধোয়া শুরু করে দেয়। অনেক মার খাওয়ার পরে গুলি চালায় অ্যান্টনি। এতে সবাই থেমে যায়। দেখা যায় পাপা পান্ডের একদম বাজে দশা হয়ে গেছে। তারপর ওকে নিয়ে একটা হাসপাতালে চলে আসে অ্যান্টনি। আর এখানে আগে থেকেই ডাক্তার সেজেছিল রাজু এবং তার দলবল। অ্যান্টনি বুঝে গিয়েছিল যে কোনো গ্যাং একটা পাপাকে কিডন্যাপ করতে চায়, তো খোঁজাখুঁজি শুরু করে দেয় ওরা। হঠাৎই অপারেশন রুমে গুলি চালায় রাজু। এতে অ্যান্টনি মনে করে হয়তো বই গ্যাং চলে এসেছে। ঘরের ভেতরে রাজুরা সবকিছু লন্ডভন্ড করতে থাকে। পরে অ্যান্টনি আসলে ওর সামনে নাটক করতে থাকে। তারপর পাপাকে নিয়েই ওরা হাসপাতাল থেকে বের হওয়ার প্ল্যান করে। আস্তে আস্তে আগাতে থাকে। তখনই অন্যদিক থেকে একটা গুলির আওয়াজ আসে। এটা শুনে রাজুদেরকে জেনারেটর রুমে ঢুকে অ্যান্টনিরা যায় ওদেরকে খুঁজতে। আস্তে আস্তে আগাতে থাকে। ওইদিকে একটা বক্সের রেকর্ডিং ভয়েস চলতে থাকে, কিন্তু এরা কিছুই বুঝে উঠতে পারে না। আস্তে আস্তে যেতে থাকে ওই দিকেই। পরে দেখতে পায় একটা সাউন্ড বক্স। এটা দেখে ওরা যায় সেই রুমটায় যেখানে পাপা পান্ডেকে ঢুকিয়েছিল। গিয়ে দেখতে পায় এটা তো বের হওয়ার রাস্তা। তখন ওরা বুঝতে পারে আসলে ডক্টররাই ওদেরকে ধোকা দিয়ে পাপা পান্ডেকে ধরে নিয়ে গেছে। এটাতে অনেক রেগে যায় অ্যান্টনি। এদিকে হাসপাতাল থেকে পালিয়ে এসে বিজুর সাথে কথা বলিয়ে দেয় পাপা পান্ডের। ভাইকে দেখে তো বিজু অনেক খুশি হয়ে যায়। তারপর কোথায় আসতে হবে সেই ঠিকানাটাও দেয়, আর ভালো করে পাপা পান্ডেকে নিয়ে আসতে বলে। যদি ভাইয়ের কিছু হয় তবে আখিলকে আমি মেরে দিব কিন্তু। তারপর দেখা যায় এক পাশে লক্ষ্মী বসে কান্না করতে থাকে, কারণ রাজু মীনাক্ষীকে হাক করেছিল অ্যাম্বুলেন্সের ভিতরে। তখন রাজু লক্ষ্মীর অনেক তারিফ করতে থাকে আর মীনাক্ষীর সম্পর্কে এটা ওটা বলতেও থাকে। আর ঠিক সেই সময় মীনাক্ষী ওর পেছনেই চলে আসে। এটা দেখে লক্ষ্মী ওর সম্পর্কে এটা ওটা বলাতে থাকে রাজুকে দিয়ে। আর এই ব্যাপারগুলোতে মীনাক্ষী অনেক রেগে যায়। সেখান থেকে এসে সবাই মিলে রোডম্যাপ নিয়ে কথা বলতে শুরু করে ওরা। ঠিক তখনই লক্ষ্মী আচার দিয়ে কিছু একটা মাখিয়ে এনে সবাইকে দেয়। তারপর গিয়ে পাপা পান্ডেকেও দেয়। তখন পাপা পান্ডে বলে গন্ধ অনেক ভালো, কিন্তু আমার পেট খারাপ, আমি খেতে পারবো না। তারপরেও লক্ষ্মীকে অনেক জোর করতে থাকে। পাপা বারবার বলতে থাকে আমি খেতে পারবো না, কিন্তু লক্ষ্মীও নাসর বান্দা।
এমন জোর জবরদস্তি করতে করতে হঠাৎই পাপা পান্ডেকে হালকা করে একটা ধাক্কা দেয়, আর ওরা পাহাড়ের উপরে থাকায় সেখান থেকে পড়ে যায় পাপা। সোজা গিয়ে রাস্তায় পড়ে, সাথে সাথে একটা বাস এসে ধাক্কা দেয় আর সেখানেই মারা যায় পাপা পান্ডে। এটা দেখে সবাই মিলে নিচে চলে আসে, আর লাক্ষ্মী তো বলে ওঠে, আচার খেতে বলেছিলাম আর লাফ দিয়ে তুমিই মরে গেলে। ওর মুখে এমন কথা শুনে সবাই থ লেগে যায়, একজনকে মেরেও কেমনে এমন কথা বলছে সে। আর এটাতে তো খুব রেগে যায় মীনাক্ষী, আর লাক্ষ্মীকে এটা ওটা বলতে শুরু করে দেয়। কিন্তু লাক্ষ্মী এমন একটা ভান করে যেন সে কিছুই করেনি। যদি বিজু জানতে পারে যে পাপা মারা গেছে তবে সব কিছু শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা যখন সিএম জানতে পারে সে তো পুরো পাগল প্রায় হয়ে যায়, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে রাজুকে বলে, তুমি মারা যাওয়ার যাই করো, তুমি এখানে আখিলকে এনে দিয়েই তারপরেই মারা যাবা, আর কেমনে এনে দিবা সেটা আমি জানি না। এদিকে অ্যান্টনি ওই অ্যাম্বুলেন্সকে ট্র্যাক করে রাজুদেরকে খুঁজতে আসছিল। এটা শুনে ওরা গাড়ি চেঞ্জ করে অ্যাম্বুলেন্সটা ওখানে ফেলে রেখেই চলে যায়। তখনই সেখানে এসে পৌঁছে অ্যান্টনিরাও। ওর সেক্রেটারি বলে ওরা পালিয়েছে, কিন্তু মানে না অ্যান্টনি। আস্তে আস্তে যায় অ্যাম্বুলেন্সের কাছে, তারপর গিয়ে দেখতে পায় সত্যিই পালিয়েছে। তারপর ডাক্তার পাপা পান্ডেকে এমন একটা ওষুধ দেয় যেটাতে 2 দিন পর্যন্ত বডির কিছুই হবে না, পুরো মনে হবে জীবন্তই আছে। আর পাপেটের মতো পাপা পান্ডের হাতে পায়ে মাথায় সুতো লাগায়, যেটা দিয়ে সেগুলো মুভমেন্ট করানো সম্ভব, যেন ভিডিও কলে ওরা ধরা পড়ে যায়। এদিকে বিজু বারবার কল দিয়েই যাচ্ছিল। পরে পাপার ড্রেস পাল্টিয়ে ভিডিও কলে যায়। বিজুর সামনে এমন ভাবসাব করে যে এখনো বেঁচে আছে সে। বিজু কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে মীনাক্ষী আর লাক্ষ্মীর মধ্যে রাজুকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। রাজু কার হবে এটা নিয়েই ওদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। এরপর থেকে ওরা যেখানে যাচ্ছিল সেখানেই দুইজন রাজুকে পাওয়ার জন্য লড়েই যাচ্ছিল। কার থেকে কে বেশি পাগলামি করছিল সেটাই বলা দায়। এমনভাবেই একদিন পার হয়ে যায়। পরদিন সকালবেলা ওরা সবাই একটা ধাবায় চলে আসে নাস্তা পানি করার জন্য। ঠিক তখনই সেখানে পাপা পান্ডেকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছে অ্যান্টনিরাও। এসে পাপা পান্ডেকে ওরই ছবি দেখিয়ে বলে, একে কি দেখেছো তুমি কোথাও? কিন্তু মৃত মানুষ কি আর কথা বলতে পারে? তখন রাজু বলে ওঠে, ওনার সমস্যা আছে তো এই জন্য উনি কথা বলতে পারবে না। আসলে রাজুরা সেদিন মাস্ক পরে থাকার কারণে ওদেরকে একদমই চিনতে পারে না এরা। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎই পুলিশের কাছে পাপা পান্ডের কিডন্যাপকারীদের একটা ছবি এসে পৌঁছে, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকায় দেখতে পায় না ওরা। তখন অ্যান্টনিকে ওর সেক্রেটারি বলে, স্যার কোনোদিনও আপনি আমার কথা শুনেননি, আজ একটা কথা শুনেন প্লিজ। আমি ছবিটা ডাউনলোড করে আনি আর আপনি কিন্তু এদেরকে যেতে দিয়েন না, কেন জানি এদের উপর আমার একটু সন্দেহ হচ্ছে। তারপর সেক্রেটারিটা চলে যেতেই রাজু পাপাকে দিয়ে খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে অ্যান্টনির সাথে। এটাতে অনেক রেগে গিয়ে রাজুদের তাড়িয়ে দেয় অ্যান্টনি। তারপর পরে সেক্রেটারি এসে দেখায় যে এরাই পাপাকে ধরে নিয়ে এসেছে। এটাতে একদম থ লেগে যায় অ্যান্টনি, আর এবার নিজেই এই ধোকার বদলা নিতে চায়। এদিকে ছোটা নায়ককে একজন খবর দেয় পাপা পান্ডের সম্পর্কে, তো ওরা দলবল নিয়ে বের হয়ে পড়ে পাপাকে মারার জন্য। এই খবরটা বিজু পান্ডে পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগে না। রাজুরা পাপাকে নিয়ে রোডম্যাপ ফলো করেই আসছিল। শুনশান একটা জায়গায় ওদের গাড়িকে থামায় একদল লোক। আশেপাশে যতদূর চোখ যায় শুধু ভুট্টা ক্ষেত, এখানেই ওদেরকে আটকে ফেলে। তখনই রাজুর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে বিজু জানায়, তোমাদের লোকেশন ছোটা নায়ক জেনে গিয়েছে, তো আমার কাছে আসা এখন ঠিক হবে না তোমাদের। আমি আসছি আখিলকে নিয়ে তোমাদের কাছে, আর যারা তোমাদের পথ আটকেছে ওরা আমারই লোক, ওর নাম পঙ্কজ পান্ডে। তারপর দেখা যায় ওরা সবাই পাপা পান্ডের অনেক বড় ভক্ত। পাপাকে দেখে যেন ওদের খুশি আর ধরছিলই না। এদিকে রাজু, মীনাক্ষী আর লাক্ষ্মী বলাবলি করতে থাকে, কিছুক্ষণের মধ্যে এখানে 2 দলের অ্যাটাক হবে, আর এর মধ্যে পাপাকেই ধাক্কা দিয়ে দিব আমরা, আর বলে দিব যে ফাইটের মধ্যে মারা গেছে সে। ওদের মধ্যকার এসব কথোপকথন শুলে ফেলে 3 জন লোক। এটা সবাইকে বলে দিতে যাবে ওরা। তখনই কাজের লোক আর শ্বশুর দুজনকে মেরে দেয়, আর একজনকে রাজু উঠায়, কিন্তু মরে না সে। রাজুই লক খেয়ে যায়। ততক্ষণে নায়করা অ্যাটাক করে বসে। ওদের 2 দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়, আর পাপাকেও সেখানেই বারবার ধাক্কা দিচ্ছিল রাজু। অনেকক্ষণ মারামারি চলার পরে সবাই খতম হয়ে যায়। শেষমেশ পঙ্কজ জেনে যায় যে পাপা ভাই আগেই মারা গেছিল, কিন্তু এটা বিজুকে বলার জন্য সেও জীবিত থাকে না। কিছুক্ষণ পরেই সেখানে বিজু চলে আসে, আর এইসব দেখে একদম ব্যথিত হয়ে যায়। তখন রাজু বলে পাপা ভাই মারা যাওয়ার আগে আখিলকে নিয়ে যেতে বলেছিল, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। এটা শুনে ওকে দিয়ে দিতে যাবে, ঠিক তখনই এন্ট্রি নেয় অ্যান্টনি, আর রাজুদের প্ল্যানের ভিডিও দেখায় বিজুকে। এটাতে সে অনেক রেগে বন্দুক তাক করে রাজুর দিকে। তখন রাজু অনেক চালাকির মাধ্যমে অ্যান্টনিকেই ফাঁসিয়ে দেয়। সে বলে, স্যার আপনার প্ল্যান মোতাবেকই সবকিছু হচ্ছে, আর আপনি একদম জিনিয়াস। এগুলো শুনে বিজু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কে মাস্টার মাইন্ড, রাজু নাকি অ্যান্টনি? এক পর্যায়ে ছোটা আবারও অ্যাটাক করে বসে। সে মারা যায়নি, আর এই সুযোগে আখিলকে নিয়ে পালিয়ে যায় রাজুরা। তখন ছোটাকে ধরে সেখানেই মেরে দেয় বিজু, আর অ্যান্টনিকে কাকতারুয়ার মতো সাজিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে রাজুর একটা জায়গায় আসলে সেখানেও চলে আসে বিজু। রাজুর একটা ওয়্যার হাউসে আটকা পড়ে যায়। এখানে মরার আগ মুহূর্তেও লাক্ষ্মী আর মীনাক্ষী রাজুকে নিয়ে ঝগড়া শুরু করে দেয়। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় রাজু, আর বিজুর লোকদেরকে মারা শুরু করে দেয়।
কিসের আনফিট? ওকে দেখেই পুরো অ্যাকশন হিরোর মতোই লাগছিল। এত মানুষ যেন রাজুর কাছে কম মনে হচ্ছিল। চোখের পলকেই বিজুসহ বাকি সবাইকে মেরে দেয় রাজু। তারপর সবাইকে অবাক করে দিয়ে রাজু মীনাক্ষীকে বলে, তুমি যাও, আখিল আমার সাথে যাবে। এটাতে পুরো শক খেয়ে যায় ওরা সবাই। এই মিশনটা আসলে রাজু নিজের জন্যই করেছিল। ব্যাপারটা যখন সিএম জানতে পারে সে তো পুরো পাগলই হয়ে যায়। তারপর পরে ওর ফোনে রাজুর কল আসে। সে জানায়, স্যার আখিলকে আপনার কাছে পাঠিয়ে দিব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। সিএম তো যে কোনো কাজ করতেই প্রস্তুত। তখন রাজু তার স্যারের সম্পর্কে বলে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজু তার মাস্টারের সমস্যার কথা বুঝতে পেরে তাকে 5 লাখ টাকা দিয়েছিল। পরে স্যার তার সাথে দেখা করে বলে, আমার টাকার সমস্যা নেই, সমস্যা সম্মানের। একদিন ভোট চলছিল, তো একটা এমএলএ পদপ্রার্থীর লাইন ব্রেক করে ভোট দিতে চাইলে আমি বাধা দেই। তারপর এমএলএটা নির্বাচনে জিতেই মাস্টারের সাথে অন্যায় করে বসে। ওনার উপরে আরোপ লাগায় যে উনি নাকি একটা শিক্ষিকাকে খারাপ প্রস্তাব দিয়েছিল। এতে ছাত্রছাত্রীর সামনে ওনাকে অসম্মানী করে জেলে পাঠানো হয়। ওনার সাথে কেউ দাঁড়ায়নি, উনি নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। তো আখিলজিকে যদি চান তবে আমার স্যারের সম্মানটা ফিরিয়ে দিতে হবে। সাথে সাথেই সিএম এর ব্যবস্থাও করে ফেলে। সেই এমএলএটা মিডিয়ার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, আর মাস্টারজিকে তার সম্মানটা ফিরে দেওয়া হয়। আর আখিলকেও দিয়ে দেয় রাজু। এটাতে সিএম এর সম্মানও বেঁচে যায়। কিছুদিন পরের কথা, এক সকালবেলায় রাজুর নজর কাটাচ্ছিল লাক্সমি। তখনই পাশের বাড়িতে রঙ্গোলি বানাচ্ছিল একটা মেয়ে। মেয়েটা অনেক সুন্দর রঙ্গোলি বানাচ্ছিল, এই জন্য ওরা দুজন যায় দেখতে, আর ওর নামটাও জিজ্ঞেস করে। ঠিক তখনই এদিকে তাকিয়ে বলে, আমি মীনাক্ষী। সবাই তো অবাক হয়ে যায় ওকে দেখে। তখন মীনাক্ষী বলে, এখানে আমার ট্রান্সফার হয়েছে। যাই হোক, এখন থেকে আমাদের স্বামী আমাদের সামনেই থাকবে, আর সবকিছু ওর সাথে শেয়ার করতে পারবো আমরা। এটা শুনে তো বড় মাপের শখ খেয়ে যায় লাক্সমি যে আমাদের স্বামী। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।